জামাতে ইসলাম নাম্বার 1। অনেকে অবশ্য ভাবতেছে যে নাম্বার 1 কোন দিকে। নাম্বার 1 মানে জামাত ইসলাম বাংলাদেশ এখন নাম্বার 1 দল। কেন বললাম? 30 কোটি, 35 কোটি, 40 কোটি, 100 কোটি বিএনপির নমিনেশন বাণিজ্য ওঠানামা করছে। তারেক রহমানের এখন কয়েকটা বাণিজ্য, যারা ওখানে নমিনেশন বাণিজ্যের জন্য যায় 20 কোটি টাকার কোনো নমিনেশন নাই, ওখানে এখন 30 থেকে শুরু হয়েছে, 30 থেকে 100। চরম অনিশ্চয়তার মধ্যেও গুটি গুটি পায়ে কিন্তু দেশ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। তার প্রমাণ হলো কিছুক্ষণ আগে টেলিভিশনের স্ক্রলে আছে যে প্রধান নির্বাচন কমিশনার তফসিল ঘোষণা উপলক্ষে রেকর্ড করবেন। উনি ঠান্ডা মাথায় সব সমাধান যদি সলভ করবেন, এটা উনি প্রমিস করছেন এবং উনি একটার পর একটা সমাধান করেই যাচ্ছেন। আপনারা দেখতেছেন রেগুলারলি যে উনি কিন্তু যে সমস্ত প্রমিস করে আসছিলেন সবগুলা করবেন এবং আমার মনে হয় ইলেকশনের আগেই সবগুলা শেষ হবে। এর প্রক্রিয়া তো অলরেডি শুরু হয়ে গেছে। আপনারা দেখছেন আওয়ামী লীগের বড় বড় নেতা নেত্রীদের বিচার হয়ে গেছে, শেখ হাসিনার বিচার হয়ে গেছে, সামনে হয়তো বা ইউনূস সাহেবেরটা হবে বা অন্য কারোরটা হবে। এদিকে আর্মিদের একটা বিচার করতেছে, বিডিআর তুলে ফেলাইছে। দর্শক, এরই মাঝে আমরা সরকারের অবস্থান পরিষ্কার হয়েছে, সরকার অবস্থান পরিষ্কার করেছে, অর্থাৎ সরকারের প্রেস সেক্রেটারি শফিকুল আলম তিনি বলেছেন যে জাতীয় পার্টি নির্বাচন করতে পারবে, আর সাথে অন্যান্য নিবন্ধিত দল আওয়ামী লীগ ছাড়া সবাই নির্বাচন করতে পারবে। সেই ক্ষেত্রেই প্রশ্ন উঠেছে জাতীয় পার্টি নির্বাচন করতে পারবে, এই মুহূর্তে জাতীয় পার্টিকে নিয়ে তাহলে কি কি হবে? বিএনপির আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, তারা নাকি বিএনপির ক্ষমতায় দেখতে চায়। এইটা আমার কথা না, এটা বিএনপি বলে দিচ্ছে। ফয়সালা নাকি হয়ে গেছে, মির্জা ফখরুল নিজে বলিছে, শুনেন। বিএনপিকে দেখতে চায় এখন আন্তর্জাতিক বিশ্ব এবং বাংলাদেশের মানুষ। তো এই পশ্চিমাদের দালালদের ক্ষমতা আনবেন নাকি আনা উচিত? পশ্চিমারা কেন বিএনপি ক্ষমতা দেখতে চায়? তারা ঠিক যেই কারণে হাসিনা ক্ষমতায় দেখতে চাইতো, ঠিক একই কারণে তারা বিএনপিকেও দেখতে চায়। নতুন নতুন জোটের আড়ালে নির্বাচনে আওয়ামী লীগ ফেরার চেষ্টা, জনগণের জন্য রাজনীতিতে এটা একটা জরুরি সতর্কবার্তা। আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। কি সিদ্ধান্ত নিতে হবে দর্শক? ভেরি ইম্পর্টেন্ট আলোচনা এবং অ্যালার্মিং খবর। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি খবরে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং ঠিক কোন দিকটাকে ইঙ্গিত করছে। তাই বলবো দর্শক, যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই বিষয় সম্পর্কে আসল তথ্যগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর কথা বাড়াবো না। ভিডিওর শুরুতে আপনাদের যেই ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখব। তবে তার আগে অনুরোধ, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। আমি আগে কথাগুলো বলি, আপনারা শুনেন, তারপর আপনি সেটা নিজেই বিবেচনা করবেন যে আমি যে কথাগুলো বলছি, আমি যে যুক্তিগুলো দেখাচ্ছি এগুলো সঠিক না বেঠিক। যদি আমার যুক্তি সঠিক মনে না হয় তাহলে আপনি বলবেন না জামাত ইসলাম তো নাম্বার 1 দল হইতেই পারে না। জামাত ইসলাম নাম্বার 1 দল শুধু আমি একা না, এখন বাংলাদেশের যে কোনো মাধ্যমে যাবেন, টেলিভিশন বলেন, কন্টেন্ট ক্রিয়েটর বলেন, জরিপ যারা বলেছে তাদের বলেন, সবাই কিন্তু এখন বলতেছে যে নির্বাচনের দৌড়ে একটা সময় ছিল বিএনপি নাম্বার 1 জামাত নাম্বার 2। এখন অনেকেই বলছেন বিএনপি নাম্বার 2 জামাত নাম্বার 1। এর পিছনে কারণ আছে অনেকগুলো। জামাত যে স্যাক্রিফাইসিং টেন্ডেন্সিতে তার ইলেকশনের এই পুরো প্ল্যানিংটা করতেছে, এটা কিন্তু অন্য কোনো দল করতেছে না ভাই। দেখেন, জামাত অলরেডি ডিসিশন নিছে 100 সিট তাদের সমমনা দলকে, ইসলামী দলগুলোকে ভাগ করে দিবে। 100 সিট মানে 300-র মধ্যে 100ই তারা দিয়ে দিবে। কেন দিয়ে দিবে? তাদের কথা হলো যে আমরা একা কোনো কিছু খেতে চাই না, আমরা একা সরকারে যেতে চাই না, আমরা সবাইকে দিয়ে সরকার গঠন করতে চাই। পাশাপাশি দেখেন বিএনপি এই পর্যন্ত যেভাবে তাদের নিজস্ব দলীয় প্রার্থীদেরকে মনোনয়ন দিয়েছে, এর মধ্যে মাত্র 27টা সিট তারা রেখেছে তাদের সমমনা দলের জন্য। 300-র মধ্যে 27, 300-র মধ্যে 100।
এখন আপনি বলেন জামাতের যে এই ইলেকশন প্ল্যানিংটা এটা কি ভালো না, এবং তাদের যে স্যাক্রিফাইসিং টেন্ডেন্সি এটা কি কোনো কাজে দিবে না? অবভিয়াসলি দিবে। বিএনপি 27টা সিট মাত্র রেখেছে, এবং যা অবস্থা দৃষ্টি মনে হচ্ছে বা দেখা যাচ্ছে এই 27 জন হয়তো তাদের সাথে থাকবে না। কালকে মাহমুদুর রহমান মান্না সাহেবের একটা মিটিং এর কন্ট্রোল দেখলাম, সেখানে সে বেশ আক্ষেপ করে বলছিল বিএনপির কিছু কথা, কিন্তু জামায়াতের কোনো আক্ষেপ নেই। এই যে 100 সিট থেকে যে মনোনয়ন চেঞ্জ করা হবে, মানে যাদেরকে এই 100 জন লোককে বা 100 জন প্রার্থীকে আজ থেকে বছর বছর আগে থেকে আশা দেওয়া হয়েছিল যে তোমরা জামাতের পক্ষে লড়বে, সেই মানুষগুলোকে এখন হঠাৎ করে বলা হবে যে তোমরা ছেড়ে দাও সিট, আমরা অমুককে সিট দিচ্ছি, আমাদের সমমনা দলদের, সেটা ইসলামী আন্দোলন হোক, যেটাই হোক বা অন্যান্য দল হোক, তার আলদলীয় যে কোনো প্রার্থীকে দিবে। যে মানুষটি বা যে প্রার্থীটি বিগত বছর খানিক ধরে তার নির্বাচনী এলাকায় তার প্রচার চালাচ্ছেন যে আমি জামাত থেকে ইলেকশন করবো এবং প্রচার চালিয়ে যাচ্ছেন, সে যখন শুনবেন যে তাকে সেখানে ইলেকশনে নমিনেশন দেওয়া হয় না, তখন তার অবস্থাটা কী হবে? যেটা আমরা বিএনপিতে দেখেছি, কথা দেবার আগেই যে আশা করেছিল তাকে যখন দেওয়া হয়নি তখনই ভাঙচুর শুরু হয়ে গেছে। সাধারণ পাবলিকরা, তাদের তো কোনো দোষ নেই, সাধারণ পাবলিকরা বসে আছে, হঠাৎ করে ভাঙচুর কেন? অমুককে নির্বাচনী নমিনেশন দেওয়া হয়নি এই জন্য। আচ্ছা, এটা কি পাবলিকের দোষ? পাবলিক এই যে বাসের মধ্যে বসে আছে, তার বাসটার সামনে আগুন লাগাচ্ছেন বা তাকে রাস্তায় আটকে রেখেছেন, পাবলিককে কেন জিপি করছেন আপনারা? আপনারা দলের মধ্যে করুন। যাক, সেটা বিএনপির ব্যাপার, আমি জামাতের প্রসঙ্গে আছি, সরি মাফ করবেন, জামাতের প্রসঙ্গে থাকি। জামাতে কিন্তু যখন ওই 100 জন প্রার্থীকে বলা হবে যে তোমাদেরকে তো দেওয়া হচ্ছে না, আমরা অন্য কাউকে দিচ্ছি, কেউ কিন্তু কোনো প্রতিবাদ করবে না। এর প্রমাণ আমরা দেখেছি, আমিও একটা কন্টেন্ট করেছি। হবিগঞ্জে ধরুন, লালমনিরহাট ধরুন, অলরেডি একটা ডিক্লেয়ার হয়ে গেছে। এখন বাকিগুলো যখন ডিক্লারেশন দেওয়া হবে, এই 100 জন প্রার্থী কেউই কোনো প্রতিবাদ করবে না, কেউই কোনো গাড়ি ভাঙচুর করবে না, কেউই কোনো মিছিল করবে না, কেউ কোথাও অগ্নিসংযোগ করবে না। জামাতের প্রার্থীরা এমনটাই, এটা আমাদেরও কনফিডেন্স আছে। এবং যে প্রার্থীটি সেই প্রার্থিতা থেকে বাদ করে সে বসে থাকবে, সে কিন্তু বসে থাকবে না, সে কিন্তু জামাত থেকে যাকে প্রার্থী দেওয়া হবে তার জন্য প্রচার প্রচারণা করবে। এই যে মহৎ কর্মীগুলো আছে জামাতে, এগুলো দেখলেই তো মনে হয় জামাত নাম্বার 1-এ আছে। তারপরে দেখুন, জামাত আরেকটা প্ল্যান করেছে, পুরো বাংলাদেশে মিনিমাম 5 থেকে 10 জন তারা অন্য ধর্মাবলম্বী, যেমন সনাতন ধর্মের বেশ 5 থেকে 10 জনকে নমিনেশন দিবে। দিয়ে এটা কি প্রমাণ করতে চাচ্ছে? যে তোমরা যারা অপপ্রচার করছো যে জামাত ইসলাম আসলে বাংলাদেশে ইসলামী রাষ্ট্র হয়ে যাবে, বাংলাদেশ শরীয়ত আইন হয়ে যাবে, এই দেশে আর দেশ থাকবে না, তাদের মুখে চুনকালি লাগাবার জন্যই এখন সেই হিন্দু প্রার্থীদেরকে জামাত তাদের দলে নিয়ে আসছে, এবং তারা বোঝাতে চাচ্ছে আমাদের দল কোনো উগ্রপন্থী দল নয়, আমরা একটি নিরপেক্ষ দল, আমাদের কাঠামো ইসলামিক, বাট আমরা কোনো ইসলামিক ওই শক্তি নই যেটা নিয়ে তোমরা অপপ্রচার করছো যে আমার একটা মডার্ন ইসলামিক গোষ্ঠী। এছাড়া আপনারা শুনে খুশি হবেন, উপজাতি থেকে, বিভিন্ন উপজাতি সংস্থা থেকেও জামাত প্রার্থী দিচ্ছে। এমনকি জামাত এমনকিও বলেছে যে বিএনপি থেকে যদি কোনো যোগ্য প্রার্থী, যে কোনো অন্যায় করেনি, যে নিবেদিত ছিল পুরো এই আন্দোলনের সময় 17 বছর, যে নিষ্পেষিত হয়েছিল, জেল খেটেছিল, অথচ বিএনপি তাকে মূল্যায়ন করেনি, ওনারা যদি কেউ আসতে চান ওনারাও জামাতে আসতে পারেন, ওনাদেরকেও দেবেন। এই যে পলিসিগুলো জামাত ইসলাম করছে, এতে করেই বোঝা যায় জামাত নাম্বার 1-এই আছে। কারণ দিন দিন আপনারা যেভাবে দেখুন, যে কোনো বিশ্লেষণ দেখুন, যে কোনো জরিপ দেখুন, আপনারা দেখবেন দিন দিন জামাতের যে অগ্রযাত্রা সেটা দিন দিন প্রসারিত হচ্ছে। মানুষ মুখে মুখে এখন জামাতের কথা বলছে। যদি একটি গ্রুপ, আমি কালকে একটা ভিডিওতে বলেছি, যদি একটি গ্রুপ, কিছু মানুষ বা কিছু গোষ্ঠী জামাতকে বিভিন্ন অপপ্রচারে লিপ্ত করবার জন্য বিভিন্ন রকম অপপ্রচার করে বেড়াচ্ছে, এবং তাদেরকে আমি একটু অনুরোধ করে বলছি যে আপনারা যারা সেই 71 রাজাকার এগুলো ধুয়ো তুলে জামাতকে পেছাতে চাচ্ছেন, তারা বিরাট ভুল করছেন। যারা এটা বলছেন তারা তাদের নিজের সর্বনাশ করছেন, তারা নিজের পায়ে নিজের কুড়াল মারছেন। কারণ জামাত, যারা এখন জামাতে আছে, তারা কখনোই 71-এর কথা তুলছে না, কখনোই রাজাকারের কথা তুলছে না। আপনারা বারবার বোঝাতে চাচ্ছেন এরা যদি ক্ষমতায় আসে তাহলে এরা 71-কে ভুলে যাবে, এমন কোনো কথা জামাত কিন্তু এখনো কোথাও বলেনি। আমরা যদি 5ই আগস্ট থেকে ধরি, আমরা হাজারোবার দেখেছি জামাতের সেই কোনো টেন্ডেন্সি নেই, কিন্তু আপনারা সবসময় জামাতের উপর চাপিয়ে দিচ্ছেন যে এরা যদি কখনো এই দেশের সরকার গঠন করতে পারে তাহলে এরা 71-কে ধূলিসাৎ করে দেবে। আপনাদের জ্ঞাতার্থে বলছি, জামাতের এমন কোনো টেন্ডেন্সি নেই। জামাতের টেন্ডেন্সি ভাই পরিষ্কার বাংলায় যদি বলি একটাই, একটা সুশাসন তৈরি করা, অন্যায় অপরাধ বন্ধ করা, এখানে ঘুষ দুর্নীতি বন্ধ করা, কোটি কোটি টাকা পকেটে কামিয়ে নির্বাচন করে তারপর সেখান থেকে আবার কোটি কোটি টাকা কামাই করা, এই সমস্ত চিন্তাভাবনা জামাতের নেই। জামাত তো পরিষ্কার ভাষায় বলে দিয়েছে কোনো এমপি গাড়ি পাবে না ট্যাক্স ফ্রি। এটা কি আজ পর্যন্ত কোনো দল করতে পেরেছে? পারেনি। এবং জামাত যেহেতু বলেছে যে এমপিদেরকে ট্যাক্স ফ্রি গাড়ি দেওয়া হবে না, তার মানে দেয়া হবে না, এরকম হাজারো প্ল্যানিং আছে জামাতের।
হাজারো প্ল্যানিং আছে। আপনারা যেভাবে যেভাবে জরিপ করুন না কেন, আপনারা জামাতকে 1 নম্বরে কি রাখতে হবে। জামাত 1 নম্বরেই আছে। জামাত 1 নম্বরে ছিল না, আজ থেকে 6 মাস আগেও জামাত 2 নম্বরে ছিল। এখন জামাত 1 নম্বরে এসছে, অন্য দল সব পিছিয়ে যাচ্ছে। এবং দিন যত যাবে জামাত আরও এগোবে। একে পেছানোর জন্য যারা রশি দিয়ে টানছেন তারা টায়ার্ড হয়ে যাবেন, এবং এক সময় দেখবেন রশিটি ছিঁড়ে আপনি মাটিতে লুটিপুটি খাচ্ছেন। জামাত এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাওয়ার জন্যই তারা এই সমস্ত পলিসিগুলো শুরু করেছে, অ্যাডপ্ট করতে চেষ্টা করছে। এবং তারা বারবারই বলছে আমরা সবাইকে নিয়ে, ইসলামী সমমনা দল সবাইকে নিয়ে আমরা একটা সুন্দর রাষ্ট্র গঠন করতে চাই, যার পেছনে আছে বাংলাদেশের 65% মানুষ। যেভাবে জরিপ করুন, আপনি নিজে যেখানটায় আছেন আপনার এলাকায় 2-4 জনকে জিজ্ঞাসা করুন, দেখবেন সবাই এখন জামাতের প্রতি দিন দিন আকৃষ্ট হচ্ছে। এর মূল কারণ তাদের নীতি, তাদের ধর্ম, তাদের কথাবার্তা, তাদের শালীনতা, এবং তারা দেশকে যে ভালোবাসে এবং দেশের জন্য কিছু করতে চায় সেটা বারবার তারা প্রমাণ দিয়ে যাচ্ছে। এখন আপনি যে দেখছেন, আপনি ভাবেন আমি যে জামাতকে নাম্বার 1 বললাম, ভুল বললাম না অন্যায় বললাম না ঠিক বললাম। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। আল্লাহ হাফেজ। 30 কোটি, 35 কোটি, 40 কোটি, 100 কোটি বিএনপির নমিনেশন বাণিজ্য ওঠানামা করছে। তারেক রহমানের এখন কয়েকটা বাণিজ্য, যারা ওখানে নমিনেশন বাণিজ্যের জন্য যায়। 20 কোটি টাকার কোনো নমিনেশন নাই ওখানে, এখন 30 থেকে শুরু হয়েছে, 30 থেকে 100 কোটি। তারেক রহমানের কাছ থেকে তারেক রহমানের ভ্যালু কি? আমি যদি একজন নিরপেক্ষ মানুষ, আমি কোনো দল করি না, কিন্তু আমার চোখ কান তো খোলা। আমি লন্ডনে কি হয় আপনাদের কি মনে হয় দর্শক শ্রোতা? আমি জানি না এখানে বসে লন্ডনে কি হয়, তারেক রহমান কি করে আপনার মনে হয় আমি তা জানি না? লন্ডনে তারেক রহমান কার সাথে দেখা করে আমি জানি না? লন্ডনে তারেক রহমানের পাশে কারা চাঁদাবাজি করে আমি কি জানি না? আমি দেখিনি, দেখি এবং জানি। দর্শকবৃন্দ, একটা কাজ আমি করি, যে কাজটা কি জানেন? সমালোচনা, গালি এ দেওয়ার মধ্যেও আমি লোকজনের একটা সুযোগ দেই যে গালিটা একটু পরে দেই, একটু কম দেই, দেখি না একটু পরিবর্তন হয়। কারণ কি, গড়ে পড়তায় ব্ল্যাঙ্কেটলি আপনি যদি সবাইকে গালি দিতে থাকেন, ভালোকে ভালো না বলেন। ফর এক্সাম্পল, তারেক রহমান তার খারাপ দিকের জন্য আমি তারে গালি দিই, কিন্তু তারেক রহমান ভালো তো দিয়ে একটা কাজ করে, ভালো তো দিয়ে একটা কথা বলে। তাহলে আমি কি করি? যখন খারাপ কাজগুলো করে তার একটা সমালোচনা করি, আর ভালো কাজ যেগুলো এগুলো নিয়ে প্রশংসা করি। ওকে, এখন আমি যদি নিরপেক্ষভাবে আমেরিকায় বসে এবং লন্ডনে গিয়ে চারিদিক থেকে বিচার করে দেখি যে তারেক রহমানের চারপাশে এমন একটা নেটওয়ার্ক তৈরি করা হয়েছে, ওই নেটওয়ার্ক ভেদ করা একটা দিকেই নেটওয়ার্ক ভেদ করা সম্ভব। ওখানে যদি আপনি $10,000 বান্ডিল দেন, $20,000 বান্ডিল দেন, $50,000 বান্ডিল দেন, বান্ডিল অনুযায়ী আপনার সম্মান হবে। $10,000 বান্ডিল হলে আপনি তারেক রহমানের সাথে কোনো একটা উচ্চুঙ্গার মতো ছোট একটা জায়গায় বসে চা খাবেন না। $10,000 দিলে কোথাও দাঁড়িয়ে হ্যান্ডশেক করবেন, একটা ছবি তোলার সুযোগ পাবেন। আপনি যদি $20,000 দেন তাহলে আপনি বসার সুযোগ পাবেন। আপনি যদি $30,000 দেন তাহলে একটা চা খাওয়ার সুযোগ পাবেন। আর যদি $1,00,000 দেন তাহলে কোনো এক জায়গায় বসে আপনি লাঞ্চ অথবা ডিনার করবেন, তারপরে আপনাকে তারেক রহমান আপ্যায়ন করবেন। আপনি চার্ট বুঝছেন? 10,000 থেকে শুরু হয়, মিনিমাম 10,000 দিবেন তারেক রহমান। এখন একটা কথা, তারেক রহমান বলবে আমি তো এগুলো জানি না। আরে ভাই, তুমি জানো না তোমার পাশে সানি বসে রয়েছে, কয়সর বসে রয়েছে, তোমার পাশে আনোয়ার হোসেন খোকন বসে রয়েছে। প্রত্যেকটা জায়গায় কমিটি বাণিজ্য করে এবং আনোয়ার হোসেন খোকন লোকজনের কাছে বলে এটাকে ভাইয়ের জন্য দিতে হবে। এখন ইদানিং আবার ভাইয়ার কাছে নমিনেশন বাণিজ্যের জন্য, মাই গড, 30,000, 50,000, মানে আমি ভুল বলছি, 30 কোটি, 35 কোটি, 40 কোটি, 100 কোটি বিএনপির নমিনেশন বাণিজ্য ওঠানামা করছে। তো আমি যদি এটা জানি, দর্শক মধ্যে একটা কথা আপনাদেরকে আমি ঠান্ডা মাথায় বলি, আমি নিজে চিন্তা করি আপনাদের সাথে। আমি দেখেছি লোকজনরা অনেকে হয়তো মনে করে জেকব মিল্টন হয়তো কি করে, ভিউ বাণিজ্য করে। এই কথাগুলো কারা বলে জানেন? বিএনপির যেসব কুত্তার বাচ্চা যাদেরকে আমি গালি দিছি, যাদের জন্ম হয়েছে বাবা এবং মায়ের বিয়ের আগে। এর অর্থ কি? বাবা আর মায়ের বিয়ের আগে যদি কোনো সন্তান জন্ম নেয় তাহলে তো এটা জারস। ওইসব লোকজনরা আমাকে বলে ভাই আপনি ভিউ ব্যবসা করেন। দর্শক একটা কথা আমি বলি, আমি গর্ব করে বলছি না রে ভাই, গর্ব করে বলছি না, আপনাদেরকে শেয়ার করছি। যারা এটা চিন্তা করেন জেকব মিল্টন বোধ হয় ভিউ বাণিজ্য করে সোশ্যাল মিডিয়ায়, জেকব মিল্টন হয়তো কারো পাচাটা দালালি করে, আপনাদেরকে আমি একটা কথা বলি, আজকের যদি আমি চিন্তা করি আমি রিটায়ার্ড করব, এই শো আর করার দরকার নাই, আমি আমার ল ফার্মও রান করব না, আল্লাহর ইচ্ছায়, আল্লাহ আমার প্রতি কাইন্ড ভাই, আল্লাহ আমার প্রতি অনেক দয়াবান, আমি, আমার বাচ্চা কাচ্চা, আমার নাতি নাতকুর বসে খেয়ে যেতে পারবে আল্লাহর রহমতে।
ডানে বায়ে তাকাতে হবে না, কারো কোনো কাজ করতে হবে না। আল্লাহ আমার সহায়, আল্লাহ অনেক কাইন্ড আমার উপরে। তো যারা এই চিন্তা করেন যে জিকো মিল্টন ভিউ বাণিজ্য করতেছে, তাদেরকে বলবো থিঙ্ক টুয়াইস। আপনি কিভাবে বাঁচেন, আপনার বাঁচার স্ট্যান্ডার্ড নিয়ে আপনি যখন অন্য একজন মানুষকে বিচার করতে যান, আপনি আর মানুষ থাকেন না। আমি চারিদিকে তাকাই, আমার চেয়ে ভালো মানুষ কারা, আমি তাদের দিকে তাকাই। আমার চেয়ে খারাপ যারা, তাদের দিকে আমি তাকাই না। যেই মুহূর্তে আমি খারাপের দিকে তাকাই, আমার প্রোডাক্টিভিটি কমে। ওকে, তারেক রহমানের দিকে আসি। তারেক রহমানের এখন কয়েকটা বাণিজ্য, যারা ওখানে নমিনেশন বাণিজ্যের জন্য যায়, 20 কোটি টাকার কোনো নমিনেশন নাই ওখানে, এখন 30 থেকে শুরু হয়েছে, 30 থেকে 100 কোটি তাদের বাণিজ্য। তো তারেক রহমান, অনেকে বলছে তারেক রহমান ফেব্রুয়ারিতে যদি ইলেকশন হয়, তাহলে আজকে এখন অক্টোবর, নভেম্বরের মধ্যে তফসিল ঘোষণা করতে হবে, তারপরে 1-2 মাসের মধ্যে নির্বাচন। তারেক রহমান কি দেশে গেছে? সামাও ওবায়দ বলছে, আব্দুল্লাহ ওয়ান মিন্টু বলছে, ইকবাল হোসেন টুকু বলছে বান্ডিল চলে যাবে, নমিনেশন তো আপনি ওখান থেকে দিবেন। মজুমদার ফ্যামিলির কৃতিত্ব এটা। কোন মজুমদার ফ্যামিলি? বেগম খালেদা জিয়ার বাবার ফ্যামিলি। তারা বাণিজ্য বুঝে, ওই বাণিজ্যের জন্য চরম অনিশ্চয়তার মধ্যেও গুটি গুটি পায়ে কিন্তু দেশ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। তার প্রমাণ হলো কিছুক্ষণ আগে টেলিভিশনের স্ক্রলে আছে যে প্রধান নির্বাচন কমিশনার তফসিল ঘোষণা উপলক্ষে রেকর্ড করবেন, তার বক্তব্য রেকর্ড করবেন, অর্থাৎ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন, ভাষণে রেকর্ড করবেন, সেটি 10 তারিখে রেকর্ড করবেন। 10 তারিখ হচ্ছে বুধবার, আর বৃহস্পতিবার এটাই তিনি প্রচার হবে। অর্থাৎ আগে যে কথা হয়েছিল যে এই সপ্তাহের মধ্যে, তো এই সপ্তাহের শেষ দিনটা হচ্ছে বৃহস্পতিবার। তার মানে বৃহস্পতিবার তফসিল ঘোষণা করা হচ্ছে, এটা মোটামুটি নিশ্চিত। এই ব্যাপার সম্ভবত আর কোনো ভুল নেই। 10 তারিখে যদি রেকর্ড করা হয়, তাহলে 11 তারিখে তফসিল ঘোষণা করা হবে। এরপরেও আমি জানি যে অনেকের মধ্যে এমন একটি ধারণা যে নির্বাচন হবে তো, সময় মতো হবে তো। আসলে কি নির্বাচন হচ্ছে? যেমন বেগম খালেদা জিয়া কি সত্যি যেতে পারবেন নাকি যাবেন না? কেন এই ধরনের মানে অনিশ্চয়তা? নির্বাচন নিয়েও একই রকম অনিশ্চয়তা। সেই অনিশ্চয়তা দূর হবে হয়তো শিডিউল ঘোষণার মধ্য দিয়ে। আমি অনেক আগে বলেছিলাম যে ডিসেম্বরের ফার্স্ট উইকে, যেটা প্রধান নির্বাচন কমিশনার বলেছিলেন আগে, নির্বাচন কমিশন থেকে ডিসেম্বরের ফার্স্ট উইকে যদি তফসিলটা ঘোষণা হতো, তাহলে অনিশ্চয়তাটা আরো দূর হতো। যতক্ষণ না পর্যন্ত নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা না করা হবে, ততক্ষণ পর্যন্ত এই অনিশ্চয়তা চলতে থাকবে। নির্বাচনের তারিখ ঘোষণার পরেও কিন্তু অনিশ্চয়তা চলবে, কারণ একটা প্রতিকূল পরিস্থিতিতে অনেকগুলো রাজনৈতিক দল শক্তি তারা আসলে এখানে হিসেব মিলাতে পারছে না। তারা এতদিন এই অন্তর্বর্তী সরকারের সময় 1-1.5 বছরে নিজেদের মতন করে তারা এক ধরনের ক্ষমতায় ছিল অলিখিতভাবে। যখনই নাকি নির্বাচনের তারিখ নির্দিষ্ট হয়ে যাবে, নির্বাচনের সময় ঘোষণা হয়ে যাবে, তখন বিষয়টা দাঁড়াবে যে নির্বাচন করে ভোট করে তাদেরকে ক্ষমতায় আসতে হবে, অ্যাটলিস্ট এমপি পর্যন্ত পৌঁছাইতে হবে। ক্ষমতা দূরের কথা, আগে এমপি হওয়া, তারপরে সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়া। তো সেইটা দুইটা রাজনৈতিক দল ছাড়া কেউ আশা করতে পারে না। কিন্তু সবাই তো ক্ষমতার একটা অংশ চায়। সেই ক্ষমতার অংশটা কিভাবে হবে তা নিয়ে অনিশ্চয়তা আছে। এখনো জোটের কোনো খবর নেই। আজকে দেখলাম আর একটা জোট, জাতীয়তাবাদী গণতান্ত্রিক জোট, যেটা জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ এবং জেপি আনসের মঞ্জুর, তারা মিলে একটা জোট করেছে। তার আগের দিন 3 দলীয় জোট, এনসিপি, এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার, তারা মিলে করেছে। তো এখন এই জোটগুলি করলেই তো হবে না। জোট মানেই তো ভোট তাদের আছে যথেষ্ট পরিমাণ জেতার জন্য, তা তো না। তার মানে এই জোট মিলে এখন তারা বার্গেন করবে জামাতের সাথে বা বিএনপির সাথে, তারপরে হয়তো নিশ্চিত হবে। ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ধরনের একটা চলতে থাকবে যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে, তাহলে কি নির্বাচন হবে? ভারত তো চায় না এইভাবে নির্বাচন, তাহলে কি হবে কিনা? কোনো ষড়যন্ত্র আছে কিনা নির্বাচন বানচালের? এরকম নানান রকম। বাইক সরকার কি আসলেই ক্ষমতা ছাড়তে চায়? এই সরকারকে তো আমেরিকা রেখে দিতে চায়, তাহলে মানে কিভাবে নির্বাচন হবে? এইরকম নানা রকম কিন্তু চলছে। দোলা চাললে মানে নির্বাচনটা দুলছে। এখন দুলতে দুলতে এই যে দেখেন, আজকে ক্ষণগণনা, আজকে 8 তারিখ, কালকে হচ্ছে 9 তারিখ। 10 তারিখে যখন কি ডিক্লেয়ার হবে, তখন আপনি মনে করেন এই যে অনিশ্চিত যে যাত্রাটা, সেই যাত্রাটা কিছুটা নিশ্চিত হবে। তারপরে আমি আপনাকে বলে রাখলাম যে শিডিউল ঘোষণার পরেও যে শিডিউল কি ঠিক থাকবে, এই প্রশ্নটা কিন্তু বলার মতন অনেকে আছে। এবং একেবারে তারা অনিশ্চিত মানে সময়টা দেখছে যে নির্বাচনের একটা অনিশ্চিত, তাদের পেছনে কিন্তু যথেষ্ট যুক্তি আছে। এই যুক্তিগুলি কিন্তু আপনি ফেলে দিতে পারবেন না। কিন্তু পরিস্থিতি এমন, বাংলাদেশের এখন অস্তিত্ব নির্ভর করছে যে নির্বাচন হবে কি হবে না। নির্বাচন হলে আপনি বাঁচলেন এবং নতুন চ্যালেঞ্জ নির্বাচনের পুরো কিন্তু সংকটটা থেকে গেল। আজকে দেখেন যে জরিপ, কর্মসংস্থান নেই, মানুষের পেটে ভাত নেই, দুর্নীতি আকাশচুম্বী, এই অবস্থা কিন্তু আওয়ামী লীগ আমলেও ছিল, এখন আরো সেই
ধারাবাহিকতাটা চলছে। তার মানে অর্থনৈতিক ধস বা ক্ষত যেটা তৈরি হয়েছিল আওয়ামী লীগ আমলের শেষ দিকে, সেই ক্ষত থেকে কাটায় উঠতে পারেনি। কারণ দুর্নীতিও কমেনি, দ্রব্যমূল্য মানে যে নিয়ন্ত্রণ সেটাও হয়নি, অন্যদিকে কর্মসংস্থান বেকারত্ব ভয়ঙ্কর রূপ নিয়েছে। সব মিলায় নতুন সরকারের জন্য একটা বড় পরিস্থিতি। যাই হোক, আপাতত লম্বা কথা না বলে এইটুকু আমরা কনসেন্ট্রেট করি, যাতে ভালোই ভালোই অন্তত নির্বাচনের শিডিউলটা ঘোষণা হলো অন্তত হাফ ছেড়ে আমরা বাঁচতে পারবো। জনগণের জন্য রাজনীতিতে এটা একটা জরুরি সতর্কবার্তা। আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। কি সিদ্ধান্ত নিতে হবে দর্শক? ভেরি ইম্পর্টেন্ট আলোচনা এবং অ্যালার্মিং খবর। আপনারা জানেন যে আওয়ামী লীগ কোনোভাবে আর ফিরতে পারছে না। আওয়ামী লীগ এখন নিষিদ্ধ সংগঠন এবং তাদের নিবন্ধন নেই এবং তাদের প্রতীক ব্যালট পেপারে থাকবে না। নির্বাচনে অংশগ্রহণের কোনো সুযোগ নেই। এমনকি জাতীয় পার্টি তারা অঘোষিত নিষিদ্ধ। জাতীয় পার্টি অফিসিয়ালি সরকারিভাবে নিষিদ্ধ না হলেও লাঙ্গলের জাতীয় পার্টির মধ্যে তো অনেক ধারা আছে, যেমন ব্যারিস্টার আন্দালিব রহমান প্রার্থী, আনোয়ার হোসেন মঞ্জু, এরাও জাতীয় পার্টি। কিন্তু লাঙ্গল জাতীয় পার্টি যারা একদম পিওরলি ভারতের দালাল এবং ফেসিবাদের দোসর ছিল, তারা অঘোষিত নিষিদ্ধ। এখন আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর আওয়ামী লীগের প্ল্যান স্বাভাবিকভাবে, আওয়ামী লীগের কিছু ভোট তো আছে, এটা তো অস্বীকারের সুযোগ নেই, এবং অনেক ভোট আছে, কিছু ভোট কিছু না, অনেক, সেটা একটা ফ্যাক্টরস। সে আওয়ামী লীগের ভোট ব্যাংক জামাতও টানতে চায়, বিএনপিও টানতে চায়। যদি লাঙ্গল জাতীয় পার্টি মানে জিএম কাদের জাতীয় পার্টি থাকতো, তাহলে কোনো টেনশন বা চিন্তা ভাবনা আওয়ামী লীগের থাকতো না। ওইটাকে তারা সমর্থন দিয়ে প্রধান বিরোধী দল বানানোর চেষ্টা করত। বিএনপিও চেয়েছিল এটা, বিএনপিরও খায়েশ ছিল এটা, যে লাঙ্গলের যে জাতীয় পার্টি ওইটাকে মানে বিএনপির খায়েশ। বিএনপি তো আসলে কতটা উদ্ভট এবং কতটা অবাস্তব কল্পনা বিলাস আছে, সেটা তো গত 15 বছরের দিকে তাকালে দেখতে পারেন যে কিচ্ছু পারে না, যা করতে চায় কিচ্ছু পারে না। এমনকি তারেক রহমান দেশেই আসতে পারে না। তারা রাজনীতিতে সফল হবে কি? ডাকসু নির্বাচনের আগে কত বড় বড় কথা বিএনপির, এই সেই অমুক তমুক, এই করবে সেই করবে, দিন শেষে দেখা গেল ফলাফল আন্ডা। বিএনপি একটা ধৈর্য পার্টি, এরা কিচ্ছু পারে না। গত 15 বছরে এই 10 ডিসেম্বর থেকে দেশ চলবে খালেদা জিয়ার কথায়, 11 ডিসেম্বর দেশে আসবেন তারেক রহমান, এই 28 অক্টোবর দুনিয়া উল্টে ফেলবো, কিন্তু পুলিশের বাঁশির শব্দ শুনে দৌড়। মনে আছে? তাহলে বিএনপি কি পার্টি, এটা ব্যাখ্যা করার দরকার আছে। এই বিএনপি মনে মনে কল্পনা করেছিল যে বিএনপি যাবে ক্ষমতায়, বিরোধী দল হবে আওয়ামী লীগের সমর্থন নিয়ে জাতীয় পার্টি, জামাত রাজনীতির দৃশ্যপটে থাকবে না। কারণ জামাতকে মোকাবেলা করা বিএনপির জন্য কঠিন। কেন? জামাতের বিরুদ্ধে বিএনপির কোনো রাজনীতি নাই। জামাতের বিরুদ্ধে কি বলবে? জামাত চাঁদাবাজ, সেটাও তো বলা যায় না, কারণ জামাত চাঁদাবাজি করে না। দুর্নীতিবাজ, জামাত তো দুর্নীতি করে না, কি বলবে? জামাত ভারতের দালাল না, জামাত তো ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সবচেয়ে সোচ্চার। ধর্ম ব্যবসায়ী বলবে জামাত ধর্ম ব্যবসায়ী, এটা তো অন্য কোনো ধর্মীয় দল বলতে পারে। জামাত মওদুদিবাদ, এটা অন্য কোনো ধর্মীয় দল বলতে পারে, কিন্তু বিএনপি তো এটা কিয়ামত পর্যন্ত বললেও লাভ হবে না। এইসব কারণে জামাত বিএনপির জন্য কোনো কমফোর্টেবল অপোজিশন নয়, যার ফলে বিএনপি চেয়েছিল অপোজিশন হিসাবে জাতীয় পার্টি আসুক আওয়ামী লীগের সমর্থনে। প্রথমে তো সরাসরি আওয়ামী লীগকে চেয়েছিল, কারণ আমি যে থিওরিটা বারবার বলি যে রাজনীতিতে নিজের চাইতে খারাপ প্রতিপক্ষ লাগে, নইলে রাজনীতি করা যায় না। আপনাকে জিততে হলে নিজের চাইতে খারাপ প্রতিপক্ষ লাগবে, এটা ইলেকটোরাল ডেমোক্রেসির একটা অনিবার্য বৈশিষ্ট্য। এখন এইসব কারণে বিএনপি আকাশ কুসুম স্বপ্ন দেখেছিল যে বিএনপি সরকারি দল, জাতীয় পার্টি 30, 40, 50, 60টা আসন আওয়ামী লীগের সমর্থন নিয়ে পেয়ে বিরোধী দল, জামাত থার্ড। জামাত গুরুত্বপূর্ণ করে ফ্যাক্টর না, কিন্তু দেখা গেল যে জামাতকে থার্ড বানাবে তো দূরের কথা, জামাত হয়ে যাচ্ছে ফার্স্ট। আর আওয়ামী লীগ ওই বিএনপির উপর আশা করেছিল যে বিএনপি কোনো না কোনো ভাবে আওয়ামী লীগকে একটা আশ্রয় দিয়ে সেকেন্ড হওয়ার সুযোগ করে দেবে, কিন্তু দেখা গেছে বিএনপি তার নিজেই আশ্রয় পাচ্ছে না, আওয়ামী লীগকে কি আশ্রয় দিবে? বিএনপি নিজেই আছে দূরের উপর। আর জিএম কাদেরদের জাতীয় পার্টি, ওটা নিয়ে জামাত খেয়ে দিয়েছে। কিভাবে? জামাতের 5 দফার মধ্যে এই জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি আছে এবং এনসিপির গণঅধিকার পরিষদ সবার দাবি আছে, যার ফলে জাতীয় পার্টি এখন অঘোষিত নিষিদ্ধ। এ কারণে জাতীয় পার্টি অঘোষিত নিষিদ্ধ, নির্বাচনে বৈধ হলেও নির্বাচনে অংশগ্রহণ করবে, প্রার্থী প্রচারণা চালাবে, এটা পারবে না। এনসিপি, জামাত, গণঅধিকার পরিষদ জাতীয় পার্টিকে পিটিয়ে ওদের হাত পা ভেঙে নেবে। এজন্য জাতীয় পার্টি অঘোষিত নিষিদ্ধ আকারই হয়তো বা থাকবে।
এবং যারা প্রার্থী হবে তাদের প্রার্থিতা বাতিল হবে, নানান সিস্টেমে ওরা মাইনাস হয়ে যাবে। এটা আওয়ামী লীগও দেখছে, বিএনপিও দেখছে। এই কারণে এখন এই নতুন জোট করার প্ল্যান, 20 দল নিয়ে নতুন নতুন জোট আত্মপ্রকাশ করেছে আনিসুল ইসলাম মাহমুদ, আনোয়ার হোসেন মঞ্জু এদের নেতৃত্বে। এইটার মাধ্যমে আওয়ামী লীগ নির্বাচনে ফিরতে চায়। আওয়ামী লীগ যদি এই 20 দল তারা মোটামুটি একটু স্পেস ক্রিয়েট করতে পারে, আওয়ামী লীগ বলবে যে এদেরকে ভোট দাও, এরা যদি কিছু সিট পায় ওইটি আওয়ামী লীগ। আর এতে বিএনপি সমর্থন আছে নিশ্চিত। বিএনপি তো আওয়ামী লীগ কি চায়, আওয়ামী লীগ না থাকলে জাতীয় পার্টি এরশাদ জাতীয় পার্টি লাঙ্গল ওইটাকে চায়। আর সেটাকেও যেহেতু জামাত চরমনাই বা অন্যান্যরা এনসিপি গণ অধিকার পরিষদ খেয়ে দিচ্ছে, এখন এনসিপির সাথে তো আর বিএনপি পারবে না জাতীয় পার্টিকে ফিরিয়ে আনার রেসে। এ কারণে এখন এই নতুন 20 দলীয় জোট, এটা কি পারবে? এটার পিছনে এই যে 20 দলের জোটের আত্মপ্রকাশ, এটার পিছনে ডেফিনেটলি এটা আপনি চোখ বুঝে ধরে নিতে পারেন বিএনপির ইন্ধন আছে, বিএনপির অর্থায়ন আছে। এবং আনিসুল ইসলাম মাহমুদ মির্জা ফখরুলের খুব ক্লোজ লোক, মির্জা ফখরুলের সাথে আড্ডা দেন। এই জায়গায় এই যে 20 দলীয় জোট, যাদের মূল শক্তি থাকবে এবং যাদের বিশ্বাস যে আওয়ামী লীগের ভোটারদের ভোট তারা পাবে, আর বিএনপির সমর্থন আছে, বিএনপির ইন্ধন আছে, এই 20 দলীয় জোটে ফাইন্যান্স আছে। কেন? জামাতকে ঠেকাতে এই ধরনের জোট দরকার। কারণ বিএনপি দেখেছে যে বিএনপি যা ভাবে কিছুই হয় না। বিএনপি তো কত কিছুই ভাবে, সেই 10 ডিসেম্বর 28 অক্টোবর কিছুই তো হয়নি। তো বিএনপি ভেবেছিল না আওয়ামী লীগের ভোট তো আমরা পাবো, কিন্তু দেখা গেছে হিসাব উল্টা, যে আওয়ামী লীগের ভোটও জামাত পাবে। এখন আওয়ামী লীগের ভোটটা অ্যাটলিস্ট জামাত থেকে কমুক, এই জন্যে এই প্রো আওয়ামী লীগ কোনো জোট গঠিত হয়ে আওয়ামী লীগ প্রয়োজনে এই 20 দলের মাধ্যমে কিছু সিট পাক, বিএনপি ভোট না পাক, অ্যাটলিস্ট জামাতেরটা তো কমুক। এই চিন্তা থেকেও বিএনপি এদেরকে সমর্থন দিচ্ছে বা দিবে। তো দর্শক, খবর 20 দল নিয়ে আত্মপ্রকাশ করলো নতুন জোট। আর এদের ক্ষেত্রে এনসিপি কি করে এটা দেখার বিষয়। এখন বাস্তবতা হচ্ছে যে রাজনীতি সেই 5 আগস্টের আগের সেই ধান্দাবাজির যুগে নাই। এখানে কোনো একটা মেশিন, সেই পুরনো বস্তা পচা ফেসিবাদের দোসর ধ্বজভঙ্গ কাউকে দাঁড় করিয়ে দিলেন আর সে এসে খেলে দিবে, এটা মনে করার কোনো কারণ নেই। সেই যুগ এখন আর নাই। এখন আপনাকে ইয়াং, এনার্জেটিক, তেজস্বী হতে হবে, আপনাকে বিপ্লবের পক্ষে হতে হবে। তবে আমি বিশ্বাস করি এনসিপি সহ বিপ্লবীরা ঘোষণা দিবে, ফেসিবাদের দোসররা কেউ নির্বাচনী প্রচারণা চালাতে পারবে না, কথা ক্লিয়ার। অতএব আনিসুল ইসলাম মাহমুদও এরা সবাই ফেসিবাদের দোসর, এরা হাসিনার মন্ত্রী ছিল। তো এই বিগত 3 নির্বাচনে যারা বিভিন্নভাবে দায়িত্ব পালন করেছে তাদের কাউকে এই নির্বাচনে রাখা হচ্ছে না। তবে 3 নির্বাচনে এমপিদের রাখা হবে কেন? মন্ত্রীদের কেন রাখা হবে? এমপি তো বিএনপির ছিল। জাতীয় পার্টির সাবেক 2 নেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট নামে নতুন একটি রাজনৈতিক জোট আত্মপ্রকাশ করেছে। আই রিপিট, বিএনপির ফাইন্যান্সে, আওয়ামী লীগের সমর্থনে। সোমবার রাজধানী গুলশানে জানা পার্টি সেন্টারে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে। প্রেস ক্লাবে করলে তো হয়তো দোলাই টোলাই খেত, এই কারণে একটু অভিযোগ জায়গা করেছে, যেখানে চাইলেও সাধারণ জনগণ যেতে পারবে না। জোটে থাকা অন্যান্য দলগুলো হলো জনতা পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি, তৃণমূল, বিএনপি, বাংলাদেশ সংস্কৃতি। এই তৃণমূল বিএনপি চিন্তা করছেন, ওটা আওয়ামী লীগের কিংস পার্টি ছিল, কিন্তু বিএনপির নাম তো আছে, এবং সাবেক বিএনপিরা বাংলাদেশ সংস্কৃতির মুক্তিজোট, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন, ওই জাতীয়তাবাদী আন্দোলন, বাংলাদেশ মুসলিম লীগ, জাতীয় ইসলামিক মহাজোট, জাতীয় সংস্কার জোট, বাংলাদেশ লেবার পার্টি। এটা কোন লেবার পার্টি? স্বাধীন পার্টি, জাতীয় স্বাধীনতা পার্টি, বাংলাদেশ মানবাধিকার পার্টি, বাংলাদেশ সর্বজনীন দল, বাংলাদেশ জনকল্যাণ পার্টি, অ্যাপ্লাইড ডেমোক্রেটিক পার্টি, বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলন, ডেমোক্রেটিক পার্টি, বাংলাদেশ। এরা যে ফেসিবাদের দোসর, এদেরকে রাজনীতি নির্বাচন করতে দেওয়ার অধিকারী কারণে জাতীয় পার্টির নির্বাচন করার শর্তের কথা। তাদের একটাই শর্ত, দুটো শর্তের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে ইনক্লুসিভ নির্বাচন করতে হবে। যে শর্তটা সর্বশেষ কমনওয়েলথ মহাসচিবও দিয়ে গেছেন বাংলাদেশ সরকারকে, সেই শর্তটা জাতীয় পার্টি দিয়েছে। গতকালকে জাতীয় পার্টির মহাসচিব পাটোয়ারি, তিনি শামীম হায়দার পাটোয়ারি, তিনি জানিয়েছেন এই কথা। কি বলছেন তিনি? ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন, সব গণমাধ্যম এই খবরটা করেনি। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন বলছে যে শর্তে নির্বাচনে যাবে জাতীয় পার্টি জানালেন মহাসচিব।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত হলে জাতীয় পার্টি নির্বাচনে যাবে, এমনটা জানিয়েছেন মহাসচিব। দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এই কথা তিনি গণমাধ্যমকে জানিয়েছেন। শামীম হায়দার পাটোয়ারি বলেছেন, লেভেল প্লেইং ফিল্ড হলে জাতীয় পার্টি নির্বাচন করবে। অর্থাৎ লেভেল প্লেইং ফিল্ড, সব দলের সমান সুযোগ এবং সব দলকে যদি নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হয় তাহলেই তারা নির্বাচনে অংশগ্রহণ করবে। জাতীয় পার্টির অনেকেই এই আয়োজনে ছিলেন, অনেকেই কথা বলেছেন। মোদ্দা কথা কি দাঁড়ালো? মোদ্দা কথা দাঁড়ালো, সব দল বলতে কি বোঝায়? সব দল বলতে সরকারের পক্ষ থেকে যেহেতু বলা হয়েছে যে জাতীয় পার্টি নির্বাচন করতে পারবে এবং নিবন্ধিত অন্যান্য দলগুলোও নির্বাচন করতে পারবে, আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না। জাতীয় পার্টির এই সব দল বলতে অবভিয়াসলি আওয়ামী লীগকেও বোঝায়। জাতীয় পার্টির এই অবস্থানটা নতুন নয়, এর আগেও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের তিনি জানিয়েছিলেন যে আওয়ামী লীগকে যদি অংশগ্রহণ করতে দেয়া না হয় তাহলে জাতীয় পার্টি নির্বাচন করবে না, নির্বাচন বয়কট করবে। এরকম দর্শক, আশা করি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে কোনো নতুন টপিকস নিয়ে। সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।